أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين। আলহামদুলিল্লাহ, মহান রবের অশেষ শুকরিয়া আদায় করছি। আমরা দেখতে দেখতে বেসিক আইটি কোর্সের একেবারে শেষ ক্লাসে চলে আসছি। তো আজকে আমরা ইন্টারনেট ব্রাউজিং এন্ড ইমেইলস সম্পর্কে আলোচনা করব। যদিও আমরা এখন সবাই ইন্টারনেট ব্রাউজ করি, আহ, ইমেল টুকটাক করা লাগে, তারপরও সেই জায়গা থেকে আমাদের কিছু বিষয় আছে যেগুলা জানা থাকলে আমাদের কাজগুলা সহজ হয়। সেই বিষয়গুলো আমরা একটু জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং অনেকেরই এইগুলা নিয়ে একটু ভুল ধারণা থাকে, তারপরে কিছু বিষয় থাকে কনফিউশন। সেই কনফিউশনগুলো আস্তে আস্তে ধীরে ধীরে আজকের ক্লাস করলে দূর হয়ে যাবে ইনশাল্লাহ। তো আজকে আমরা ইন্টারনেট সম্পর্কে জানবো, ইন্টারনেট ব্রাউজিং সম্পর্কে, পাশাপাশি কিভাবে ইফেক্টিভলি সার্চ করা যায়। মানে গুগল তো আমরা সবাই ইউজ করতেছি, তো সেক্ষেত্রে আমি আমার জিনিসটা বা আমরা যা সার্চ করি সেটাকে কিভাবে খুঁজে বের করব, বা নর্মালি লিখে সার্চ করলাম, কিভাবে লিখলে আরো ইফেক্টিভলি রেজাল্টগুলো দেখাইতো। হুম। এই বিষয়গুলো আমরা একটু জানার চেষ্টা করব। ওপেনিং অ্যান্ড নেভিগেটিং ওয়েবসাইটস, ওয়েবসাইট নেভিগেট করা। তারপরে আমরা ইমেইল নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। ইমেইল লেখার ব্যাপারে ইমেইল যে এটিকেট আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকের আলোচনা করবো ইনশাল্লাহ। তো এর জন্য আমরা মৌলিক কিছু আলোচনা আছে আজকে। থিওরিটিক্যাল কিছু আলোচনা হবে, প্র্যাকটিক্যাল কিছু আলোচনা হবে। তো আজকে যেহেতু শেষ ক্লাস, আপনাদের কিছু পরামর্শ, মতামত শুনতে চাবো ইনশাল্লাহ ক্লাস শেষে। তা আগে আমরা মূল ক্লাসটা একটু শেষ করে ফেলি। প্রথম যে বিষয়টা, আন্ডারস্ট্যান্ডিং ওয়েব ব্রাউজার্স। ওয়েব ব্রাউজার কি, এটা নিয়ে অনেকে আহ, টুকটাক বুঝি, বা আমরা ব্রাউজার ইউজও করি, কিন্তু ক্লিয়ার অনেকের আইডিয়া নেই। ওয়েব ব্রাউজার হচ্ছে একটা সফটওয়্যার, জাস্ট একটা সফটওয়্যার। এটা দিয়ে আপনি ইন্টারনেট ইউজ করে যে কোনো ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ্লিকেশন ভিজিট করতে পারেন। এই ওয়েব ব্রাউজারের মূল কাজই এটা, যে ধরেন আপনি শিবিরের শিবির.org এই সাইটটা ভিজিট করবেন। তো এই ভিজিট করতে হইলে আপনাকে যেটা করতে হবে, কোন একটা এই ব্রাউজারের মাধ্যমে ভিজিটটা করতে হবে। তো যেই ব্রাউজার দিয়ে আপনি ওই ওয়েবসাইটটা ভিজিট করতেছেন, সেই যেই সফটওয়্যার দিয়ে ভিজিট করতেছেন সেটাকেই আমরা বলতেছি ব্রাউজার সফটওয়্যার বা ব্রাউজার। ঠিক আছে। তো অ্যান্ড্রয়েড অ্যাপ বা ওয়ে মোবাইল ফোনের জন্য এগুলা আমরা অ্যাপস হিসেবে বলি, আর কম্পিউটার জন্য আমরা সফটওয়্যার বলি। তো পপুলার ওয়েব ব্রাউজার্স এর ভিতরে আছে গুগল ক্রোম, যেটা অলরেডি আমি ব্যবহার করতেছি, গুগল ক্রোম, ডেভেলপড বাই গুগল, নোন ফর ইটস স্পিড, সিকিউরিটি অ্যান্ড এক্সটেন্সিভ এক্সটেনশন লাইব্রেরি। গুগল ক্রোম স্পেশালি, এটা খুবই ফাস্টার একটা ব্রাউজার, যদিও এটাতে অনেক বেশি রিসোর্স খায়। মানে এটা ফাস্টার হওয়ার পিছনে এটাও একটা কাহিনী, যে আপনার কম্পিউটারের বিরাট এক রিসোর্স এটাতে খায় ফেলে। ঠিক আছে। আপনার ভালো একটা সার্ভিস দেওয়ার জন্য দেখা যাচ্ছে গুগল ক্রোমের সাথে অনেকটা সফটওয়্যার আপনি ইউজ করতেছেন, আপনার কম্পিউটারের কনফিগারেশন একটু লো হইলে দেখবেন যে ওই সফটওয়্যারটা একটু স্লো করতেছে। পাশাপাশি এটার সিকিউরিটি সিস্টেম এবং সবচেয়ে মজার বিষয় এটার এক্সটেনশন লাইব্রেরি হিউজ। অন্য কোনো ব্রাউজারের এত পরিমাণ এক্সটেনশন নাই। এক্সটেনশন কি সেটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো। তারপরে মজিলা ফায়ারফক্স আছে, ওপেন সোর্স অ্যান্ড প্রাইভেসি ফোকাসড। মজিলা ফায়ারফক্স একটা ওপেন সোর্স সিস্টেম, এটা আপনি চাইলে নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন, হ্যাঁ, উইথ অ্যাডভান্স ট্র্যাকিং প্রোটেকশন ফিচার্স। তো এইটা স্পেশালি ডেভেলপারদের জন্য খুবই জনপ্রিয় একটা সফটওয়্যার।
জনপ্রিয় একটা ব্রাউজার। মাইক্রোসফট এজ, এটা ইন্টিগ্রেটেড ইন্টু উইন্ডোজ, অপটিমাইজড ফর স্পিড অ্যান্ড কম্প্যাটিবিলিটি উইথ মাইক্রোসফট সার্ভিসেস। যদিও আমরা মাইক্রোসফট এজটা খুব একটা ইউজ করি না, হয় গুগল ক্রোম অথবা ফায়ারফক্স অথবা হচ্ছে অন্যান্য ব্রাউজারগুলো ইউজ করি, কিন্তু উইন্ডোজের সাথে বাই ডিফল্ট আগে ইন্টারনেট এক্সপ্লোরার ছিল, এখন মাইক্রোসফট এজ নামে একটা ব্রাউজার থাকে। এইটাও মোটামুটি ভালো। মাইক্রোসফট এজের ভালো, পারফরমেন্স ভালো। ইন্টারনেট এক্সপ্লোরার নিয়ে খুবই কমপ্লেইন ছিল সবার মাইক্রোসফটের সাথে। নতুন যখন আপনি কম্পিউটার সেট আপ করেন, তখন তো একটা ব্রাউজার অন্ততপক্ষে লাগবে। আপনি ধরেন যে গুগল ক্রোম আপনার পছন্দ, তো গুগল ক্রোম নামাবেন কিভাবে? এটার জন্য হইলেও দেখা গেছে যে ওই যে মাইক্রোসফট এজটা আমাদের ইউজ করা লাগে, বা হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার যেটা ছিল। তবে মাইক্রোসফট এজ অলরেডি মোটামুটি ভালোই আপডেটেড, এটাও ইউজ করার সুযোগ আছে। সাফারি একটা আছে, ব্রাউজার আছে, এটা স্পেশালি অ্যাপেলের যারা ইউজার তাদের বিল্ড ইন থাকে, সেটা আইফোন হইলেও অথবা ম্যাকবুক যেটাই ইউজ করুক। তো দুইটা ক্ষেত্রেই অ্যাপলের ডিভাইসগুলোতে এটা বাই ডিফল্ট সফটওয়্যার হিসেবে থাকে। যেমন উইন্ডোজে বললাম আমরা মাইক্রোসফট এজটা থাকে, আর অ্যাপেলের ক্ষেত্রে সাফারি এটা থাকে। ঠিক আছে। অপেরা ইনক্লুড বিল্ট ইন ভিপিএন অ্যান্ড অ্যাড ব্লকার ফিচার্স ফর এনহ্যান্সড সিকিউরিটি। অপেরাটা অনেকে ইউজ করে। আরেকটা ব্রাউজার আছে, সেটা হচ্ছে ব্রেভ। ব্রেভটা হচ্ছে গুগল ক্রোমের এক্সটেনশন ভার্সন বলা যায়। তবে ওইটা তুলনামূলকভাবে একটু এই যে অ্যাড ব্লকার অ্যাড করা, পাশাপাশি ভিপিএন বাই ডিফল্ট ওটার ভিতরে খুব ভালো ইউজ করা যায়। তো আপনারা হচ্ছে ব্রেভটাও ইউজ করতে পারেন যদি কারো গুগল ক্রোমের ইউজের চিন্তা থাকে। তো সেই হিসেবে ব্রেভটা ওই গুগল ক্রোমের জাস্ট কপি বা ক্লোন বলা যায়। ঠিক আছে। ফিচার্স অফ ওয়েব ব্রাউজার্স দেখেন, ওয়েব ব্রাউজারের চমৎকার কিছু ফিচার আছে। এইগুলা অনেকে হয়তো বা ইউজ করি, অনেকে ইউজ করি না, কিন্তু ইউজ করতে পারলে কিন্তু আপনার এটা আহ, মোটামুটি খুবই ইন্টারেস্টিং বেশ কিছু ফিচার এখানে আছে। যেমন ট্যাবস, একসাথে মাল্টিপল ট্যাব, এই যে আমি দুইটা ট্যাবে বা আরো মাল্টিপল ট্যাব নিয়ে কাজ করতেছি, একসাথে একটা ব্রাউজার দিয়ে আপনি মাল্টিপল সাইট ভিজিট করতে পারেন। তবে এটা ডিপেন্ড করতেছে আপনার কম্পিউটারের ক্যাপাসিটির উপর, যে আপনার কম্পিউটারটা যদি ভালো কনফিগারেশন হয়, তখন আপনি হচ্ছে অনেকগুলা ব্রাউজার ওপেন করে রাখলেও খুব একটা সমস্যা নেই। কিন্তু যদি কম্পিউটারের কনফিগারেশন একটু খারাপ হয়, তাহলে এটা একটু খেয়াল রাখবেন। একসাথে অনেকগুলা ইয়া ট্যাব ওপেন না করলে আপনার পিসিটা ভালোই চলবে, তা না হলে একটু স্লো হয়ে যাইতে পারে। ঠিক আছে। অনেকে মনে করে যে একটা ইন্টারনেট ইউজ করতেছে এটাতে আর কি, ইন্টারনেট ইউজ করতেছেন এটাতে কি, বিষয়টা এরকম না। এটাতেও কিন্তু আপনার কম্পিউটারের রিসোর্স ইউজ হচ্ছে, তো সেক্ষেত্রে এটা স্লো হয়ে যাবে, এটা স্বাভাবিক। ঠিক আছে। বুকমার্কস, এটা হচ্ছে আপনার যেই ওয়েবসাইটগুলো সচরাচর ভিজিট করেন, সেই ওয়েবসাইটগুলোকে আপনি বুকমার্ক করে রাখতে পারেন। এতে কি হবে, খুব দ্রুত, খুব সহজে হচ্ছে আপনি সেইগুলাতে অ্যাক্সেস নিতে পারবেন। যেমন ধরেন যে আপনি রেগুলার ফেসবুক ইউজ করেন, তাহলে ফেসবুকটাকে বুকমার্ক করে রাখেন। বা হচ্ছে আপনি রেগুলার এআই এর অ্যাপসগুলো বা হচ্ছে ওয়েবসাইটগুলো ভিজিট করতেছেন, সেগুলাকে বুকমার্ক করে রাখেন। যেমন এই যে উপরে দেখেন, আমার এখানে অনেকগুলা বুকমার্ক করা। ঠিক আছে। অনেকগুলো আছে শুধু আইকন বুকমার্ক করা, আবার অনেকগুলো আছে এই যে নাম সহ বুকমার্ক করা। এই বুকমার্কগুলো আপনি করে নিতে পারেন। বুকমার্ক করার সুবিধাটা দেখেন, আমি ধরেন এইখান থেকে চ্যাট জিপিটিতে যাইতে চাই, তা আমার এখানে কষ্ট করে আমার নতুন একটা ট্যাব নিয়ে চ্যাট জিপিটি লেখার দরকার নেই। এইখান থেকে আমি এই যে দেখেন চ্যাট জিপিটির আইকনটা আছে, আমি বুকমার্ক করে রাখছি, এখান থেকে আমি কিন্তু চ্যাট জিপিটি ওপেন করে ফেলতে পারি। এই যে চ্যাট জিপিটি চলে আসলাম। অথবা এখানে দেখেন নিউজ পোর্টালের ভিতরে প্রথম আলো আছে, নয়াদিগন্ত, যুগান্তর আছে, এখানে এক ক্লিকেই হচ্ছে নিউজ পোর্টালে আমি চলে আসলাম, যুগান্তরে চলে আসছি। তো এইভাবে আপনি বুকমার্ক করে রাখলে আহ, খুব সহজে এগুলাকে অ্যাক্সেস করতে পারেন। যেগুলা সচরাচর আপনার প্রয়োজন হয়, সেইগুলা আপনি হচ্ছে বুকমার্ক করে রাখতে পারেন। তো বুকমার্ক কিভাবে করে? বুকমার্ক করতে হলে আপনি কোনো একটা সাইটে যাবেন, ধরেন যে ইনোভা IT.com.bd।
আপনি চাচ্ছেন যে ইনোভা আইটির ওয়েবসাইটটাকে বুকমার্ক করে রাখবেন, ঠিক আছে? এর জন্য আপনি স্পেসিফিক ওই ওয়েবসাইটটাতে যাবেন, গিয়ে এইখানে দেখেন একটা স্টার আইকন আছে, এখানে মাউস নিলে দেখা যাচ্ছে বুকমার্ক দিস ট্যাব। এই ট্যাবটাকে আপনি বুকমার্ক করে রাখুন, অথবা আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপতে পারেন। তা আমি আপাতত এইখানে চাপ দিতেছি, দেখেন আহ, নাম লেখা আসছে হোম। হোম না লিখে আপনি লিখে দেন ইনোভা, ঠিক আছে? কোন ফোল্ডারে রাখতে চান? তা আমি হচ্ছে কোনো ফোল্ডারে রাখতে চাই না, আমি হচ্ছে সরাসরি বুকমার্ক বারে রাখতে চাই। আপনি ফোল্ডারগুলোও তৈরি করে রাখতে পারেন। ডানে চাপ দেন, তাহলে দেখেন বুকমার্ক বারে চলে আসার কথা, কিন্তু এইখানে দেখেন জায়গা নাই। এই কারণে এই যে দেখেন একটা হিডেন বুকমার্কস অ্যারো আছে, এইখানে ক্লিক করলে এই সর্বশেষ দেখেন ইনোভা অ্যাড হয়েছে, ঠিক আছে? তো এটাকে আপনি যে কোনো জায়গায় নিয়ে আসতে পারেন, যেমন আমি এটাকে এই যে নিউজ পোর্টালের আগে নিয়ে আসলাম, এখন দেখেন ইনোভাটা এখানে চলে আসছে। তো আমি যদি এটাকে ক্লোজ করে দিই, এবার আমি ইনোভাতে যাইতে চাই, জাস্ট এখানে একটা ক্লিক করলেই আমার এই ইনোভার ওয়েবসাইটে কিন্তু আমি চলে আসছি, ঠিক আছে? তো এইভাবে আমরা বুকমার্ক করে রাখতে পারি। বুকমার্কের ফোল্ডারগুলো আবার ম্যানেজ করা যায় এখান থেকে, এই যে থ্রি ডটে ক্লিক করব, এইখান থেকে বুকমার্ক অ্যান্ড লিস্ট এটাতে ক্লিক করে আপনি হচ্ছে শো অল বুকমার্ক এটাতে চলে আসেন। এইখানে দেখেন আপনার বুকমার্কগুলো দেওয়া আছে, অথবা আপনি এইখান থেকে বুকমার্কসে আইসা আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে বুকমার্ক ম্যানেজারে চলে আসেন। শর্টকাট যে কন্ট্রোল শিফট ও, হ্যাঁ, বুকমার্ক ম্যানেজারে চলে আসে। তো এই হচ্ছে আপনার অল বুকমার্কস, এইগুলাকে আপনি ম্যানেজ করতে পারেন। যেমন এইখানে দেখেন আমি বেশ কিছু ফোল্ডার তৈরি করা আছে, এই যে টেস্টের ভিতরে দুইটা ভিডিও অ্যাড করা, এটাকে যদি ডিলিট করতে চাই, এখান থেকে আমরা এই যে ডিলিটে চাপ দিই, তাহলে ডিলিট হয়ে গেল। নতুন একটা ফোল্ডার তৈরি করতে চান, ফোল্ডার বলতে এই যে দেখেন একটা একটা ফোল্ডার ভিতরে আপনি মাল্টিপল আবার বুকমার্ক রাখতে পারেন, ঠিক আছে? এইগুলা আপনি করতে পারেন। যেমন হচ্ছে আপনি এআই গুলাকে একটা ফোল্ডারে রাখতে চান, তখন আপনি কি করবেন, এইখানে রাইট বাটন ক্লিক করে আহ, অথবা অ্যাড নিউ ফোল্ডার, এই যে এইখান থেকে অ্যাড নিউ ফোল্ডার করা যাবে। এখানে আমরা দিয়ে দিলাম হচ্ছে এআই, ঠিক আছে? এই যে এআই চলে আসছে। এবার আমরা চাচ্ছি এআই রিলেটেড যেগুলো আছে, যেমন ধরেন আমাদের এই যে জেমিনি আছে, এটাকে টান দিয়া এই এআই ফোল্ডারে ঢুকাই দিলাম। আবার হচ্ছে চ্যাট জিপিটি আছে, এটাকে টান দিয়া এটার ভিতরে ঢুকাই দিলাম। তাহলে আমাদের কিন্তু মোটামুটি ওই দুইটা ঢুকে গেল। এখন কথা হচ্ছে ওইগুলো কই গেছে, যেহেতু এআইটা আমাদের সবার শেষে অ্যাড করছি, এই কারণে সবার শেষে বুকমার্কে অ্যাড হয়ে গেছে। আমরা ক্লিক করে এটাকে এই যে শুরুতে নিয়ে আসি, তাহলে দেখেন এআই এর আন্ডারে আমার চ্যাট জিপিটি এবং জেমিনি এই দুইটা আছে। আপনার যদি আরো এআই থাকে এই ফোল্ডারে অ্যাড করে রাখেন, তাহলে সহজেই আপনি এআই গুলো এক ফোল্ডারে পেয়ে গেলেন। ক্লিক করলে এটা ওপেন হয়ে গেল। ফোল্ডারের আরেকটা সুবিধা হচ্ছে আপনার বুকমার্কে তো জায়গা কম এই জায়গাটুকুর ভিতরে, তো ক্যাটাগরি ওয়াইজ আপনি এইভাবে সাজায় রাখতে পারেন, ঠিক আছে? তো এই বুকমার্কটা ইউজ করলে আমাদের কাজগুলো অনেক ফাস্টার হয়, আমার কষ্ট করে আবার হচ্ছে এই করতে হয় না আর কি। এরপরে হচ্ছে যেটা প্রাইভেট এবং ইনকগনিটো মোড, প্রত্যেকটা ব্রাউজারেরই এরকমের প্রাইভেটলি ব্রাউজ করার সুযোগ আছে। যেমন ধরুন যে আপনি এমন কিছু সাইট ভিজিট করতেছেন, যে আপনার সিক্রেট কোনো একটা সফটওয়্যার যেটার হিস্ট্রি আপনি কাউকে দেখাইতে চান না, হ্যাঁ, তখন আপনি প্রাইভেট বা ইনকগনিটো মোড ইউজ করতে পারেন। এর জন্য এই যে এইখান থেকে দেখেন নিউ ইনকগনিটো উইন্ডো, এটাতে চাপ দিতে পারেন। এইখানে এসে আপনি সেই সাইটটা ভিজিট করলেন, ধরেন যে আপনি ভিজিট করলেন ইনোভা আইটি বা ইনোভা স্টুডিও। তো এই সাইটটাতে আমি যখন চলে আসছি, তখন সাধারণত ব্রাউজারে যখন আপনি কিছু ভিজিট করেন, সাথে সাথেই এটা আপনার হিস্ট্রিতে জমা রাখে, ঠিক আছে? সেই পয়েন্টে আপনি যদি ইনকগনিটো মোডে এসে এটা ইউজ করেন, তাহলে এটার হিস্ট্রি কিন্তু থাকে না। দেখেন আমি যখন নতুন একটা ট্যাবে যাচ্ছি, এইখানে লেখা কি, ইউ হ্যাভ গান ইনকগনিটো, হ্যাঁ, ক্রোম ওয়ন্ট সেভ
ইউর ব্রাউজিং হিস্ট্রি, কুকিং অ্যান্ড সাইট ডাটা, ইনফরমেশন এন্টার্ড ফ্রম ইনফর্ম। হুম, এই জিনিসগুলা আপনি সে ইউজ করবে না বা সেভ করবে না আর কি। পরবর্তীতে আপনি কি কি করছেন, ভিজিট করছেন, সেই হিস্ট্রিতে আর থাকবে না। তো এটাকে ক্লিক করে কেটে দিলে হচ্ছে সব শেষ। মানে আপনি ধরেন যে ফেসবুকেও লগ ইন করছেন অন্য একটা আইডি, তো যখন ক্লিক করে কেটে দিচ্ছেন ওইটা, এই যে ফেসবুকটা কিন্তু আর লগ ইন থাকবে না, কারণ ওইটা ইনকগনিটো মোডে ছিল। ওইটাতে কোনো কুকিজ সেট করে রাখে না। আর কুকিজ সেট না করলে হচ্ছে আপনার কোনো কিছু লগ ইন এইভাবে রাখার সুযোগ নেই। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনি এখানে গেস্ট মোড ইউজ করে অন্য কারো কম্পিউটার ইউজ করতেছেন, তখন এই যে এইখান থেকে দেখেন প্রোফাইলে ক্লিক করেন। প্রোফাইলে ক্লিক করে ওপেন গেস্ট প্রোফাইল, এটাতে চাপ দিয়ে আপনি হচ্ছে গেস্ট প্রোফাইল ইউজ করতে পারেন অন্য কারো কম্পিউটার যখন ইউজ করবেন, তখন এটা করা যায়। এটা করলে হচ্ছে আপনি গেস্ট হিসাবে তার এটাতে ব্রাউজ করলেন, আপনার কোনো হিস্ট্রিও থাকলো না। আপনার হচ্ছে যখন এই ব্রাউজারটা ক্লোজ করলেন, তখন আপনি যা যা ইউজ করছিলেন সব ক্লোজ হয়ে গেল। ঠিক আছে। তো এই দুইটা জিনিস আছে, প্রাইভেট ইনকগনিটো মোড অথবা হচ্ছে আপনার গেস্ট ট্যাব হিসেবে ইউজ করতে পারেন যখন আপনার সিকিউরিটি দরকার হবে। তারপর এক্সটেনশন এবং অ্যাডঅনস, এটা দিয়ে হচ্ছে আপনি আপনার গুগল ক্রোমকে আরো আপনার মতো করে কাস্টমাইজ করে কিছু টুলস আছে সেইগুলো ইউজ করতে পারেন। যেমন ধরেন যে আমার এখানে দেখেন জাস্ট রিড একটা টুলস আছে। এটা কিভাবে কাজ করে, আমি ধরেন কোন একটা নিউজ পোর্টালে গেলাম, নিউজ পোর্টাল ধরেন যুগান্তরে গেলাম, এই যুগান্তরের এই নিউজটা আমি পড়বো ধরেন। এই নিউজে আসার পরে এখন দেখেন এই নিউজের উপরে একটা বিরাট জায়গা খায় ফেলছে। এখানে টাইটেল আছে, এই পাশে আবার কিছু জিনিস আছে। হুম। আর অ্যাডগুলো তো আসেই নেই, অ্যাডগুলো আসা শুরু হলে আরো বিশ্রী দেখা যাবে। এই যে নিচে আরো কত কিছু আছে। তা আমরা চাচ্ছি যে এইখানে শুধুমাত্র যে আমার এইটা আছে, মূল যে নিউজটা আছে সেই নিউজটাই আমরা পড়বো। এর জন্য আমি এখান থেকে জাস্ট রিডে চাপ দিই, তাহলে দেখেন কি হয়, শুধুমাত্র এইখান থেকে এই যে এটা আছে আমাদের নিউজটা, সেই নিউজটাই এখানে চলে আসছে। ঠিক আছে। এখানে কিন্তু অন্য কিছুই নেই, নেক্সট নিউজ নাই, ডান পাশে কিছুই নাই। এটাকে চাইলে আপনি এই অবস্থায় প্রিন্টও করে ফেলতে পারেন। তো এটা আপনার কনসেন্ট্রেশন ধরে রাখতে সাহায্য করবে। তো এটা তো আমার প্রয়োজন, মাঝে মাঝে পড়ালেখার জন্য প্রয়োজন হয়, সেই কারণে আমি করে রাখছি। বিষয়টা এরকম না যে সবার আপনার এই অ্যাডভান্স বা হচ্ছে এইটা এক্সটেনশন ইউজ করতে হবে। আপনার যেটা প্রয়োজন সেটা আপনি ইউজ করতে পারেন। যেমন এখানে দেখেন ওয়াপেলাইজার একটা এক্সটেনশন আছে, এটাতে চাপ দিলে দেখা যায় যে এই ওয়েবসাইটটা কোন টেকনোলজি ইউজ করে করা হয়েছে। ঠিক আছে। সেইগুলো এখানে দেখা যাচ্ছে, যেমন এটা নোট জেস ব্যবহার করছে। ঠিক আছে। জাভাস্ক্রিপ্টের কিছু লাইব্রেরি ইউজ করছে, গুগল ফন্ট এপিআই ব্যবহার করছে, ফন্ট অসাম ব্যবহার করছে। তো একটা ওয়েবসাইট ধরেন যে জিজ্ঞেস করলো কেউ এসে যে এটা ওয়ার্ডপ্রেসে করা নাকি লারাভেলে করা, তখন আপনার হচ্ছে এই যে এই অ্যাডসটা ক্লিক করলেই সে এটাকে ডিটেক্ট করতে পারে। তো এই রকমের আপনি আহ, সুন্দর সুন্দর অ্যাডন্স আছে। এইগুলা আপনি যদি এইখানে গুগল ক্রোম ওয়েব ওয়েব স্টোর, হ্যাঁ, গুগল ক্রোম ওয়েব স্টোর এটা লিখে সার্চ দেন, তাহলে ক্রোম ওয়েব স্টোরে আপনি চলে আসবেন। ঠিক আছে। এইখানে অসংখ্য আপনার হচ্ছে এক্সটেনশন আছে, ফ্রি ভার্সন আছে, এক্সটেনশনের আবার পেইড ভার্সন হয়। তারপর যেইটা প্রয়োজন সেটা ইনস্টল করতে পারেন। ধরেন যে আপনি এই যে এই ফুল পেজের স্ক্রিনশট নিতে চান। ঠিক আছে। তো ধরেন আপনি ফুল পেজের স্ক্রিনশট নিতে চান, এখন নর্মালি স্ক্রিনশট নিলে তো আপনার এই যে এইটুকু যতটুকু ভিজিবল আছে ততটুকু আপনি স্ক্রিনশট নিতে পারেন, তাই না? তো এইখান থেকে আপনি লেখেন যে স্ক্রিনশট, এই যে স্ক্রিনশটের ভিতরে গো ফুল পেজ, চমৎকার একটা এক্সটেনশন এইটা। আমার এখানে অলরেডি অ্যাড করা আছে, দেখেন। অ্যাড করা না থাকলে এখানে অ্যাড টু ক্রোম একটা বাটন থাকে, সেখানে ক্লিক করলে এটা আপনার অ্যাড হয়ে যায়। একটু পারমিশন চাইবো, পারমিশন দিতে হবে। তো এখানে আমি দেখি এই যে গো ফুল পেজ আমার এইখানে থাকার কথা।
এই যে গো ফুল পেজ, হ্যাঁ, এটাতে যদি আমি চাপ দিই, দেখেন কি হচ্ছে, সে হচ্ছে ফুল পেজটাকে ক্যাপচার করতেছে। দেখছেন, পুরা পেজের একটা স্ক্রিনশট নিয়ে ফেলছে। এটাকে আপনি এবার পিডিএফ আকারে অথবা হচ্ছে পিএনজি আকারে সেভ করে রাখতে পারেন। ঠিক আছে। তো এই যে যে জিনিসটা, এটা কিন্তু সরাসরি গুগল ক্রোম থেকে হচ্ছে না। আমাদের কি করা লাগতেছে, আমাদের হচ্ছে এইটা আলাদা একটা এক্সটেনশন দিয়ে কাজ করা লাগতেছে। তো সেই এক্সটেনশন গুলাই আমরা ব্রাউজারে ইউজ করতে পারি। প্রত্যেকটা ব্রাউজারের এরকম এক্সটেনশন আছে, যেগুলো আপনার চমৎকার সব কাজ করবে। ঠিক আছে। তাহলে আমরা এখানে গুগল ক্রোম, ক্রোম ওয়েব স্টোর ডট গুগল ডট কম, এটাতে যদি আসি, তাহলে এসে আমার যেটা দরকার এক্সটেনশন, সেটাকে আমরা হচ্ছে ইনস্টল করে নিলেই আপনি পরবর্তীতে ইউজ করতে পারবেন। ওকে। এরপরে আসেন আমাদের হচ্ছে অটোফিল অ্যান্ড পাসওয়ার্ড ম্যানেজমেন্ট। গুগলের বা ব্রাউজারগুলোর এটা সুন্দর একটা বিষয়। আপনি যদি পাসওয়ার্ড সেভ করে রাখেন, তখন হচ্ছে আপনি যখন নেক্সট লগ ইন করতে যাবেন, তখন এই পাসওয়ার্ডগুলো অটোফিল হয়ে যাবে। এটা আপনারা মোটামুটি অনেকেই ইউজ করেন। এরপরে যেটা, আমরা তো ব্রাউজার সম্পর্কে জানলাম, এখন গুগল সার্চের বিষয়টা আমরা একটু আলোচনা করতে চাই। যেখানে সাধারণত আমরা তো সার্চ করেই ফেলি, কিন্তু এখানে কিছু টেকনিক আছে, যে টেকনিকগুলো ইউজ করলে আমরা আরো ইফেক্টিভ রেজাল্ট পাবো। ঠিক আছে। তো এখানে দেখেন কয়েকটা টিপস আপনাদের সাথে শেয়ার করা হয়েছে। আমি এই পিডিএফ ফাইলটা শেয়ার করে দিব আপনাদের সাথে। তো আমি কয়েকটা এখান থেকে দেখাই। যেমন ইউজ কোটেশন মার্কস, ডাবল কোটেশন, হ্যাঁ, ফাইন্ড এক্সাক্ট ম্যাচেস ফর ফ্রেজ। যেমন ধরেন যে আমি বেস্ট বুকস অন এআই, এটা লিখে যদি আমরা সার্চ করি, তাহলে কি হয়, বেস্ট বুকস অন এআই যখন সার্চ করছি, তখন এই রিলেটেড অনেক কিছু চলে আসছে। এআই যেখানে পাইছে সেটাই নিয়ে আসছে, বুকস শব্দটা যেখানে পাইছে সেটাই নিয়ে আসছে। হ্যাঁ। তো এই যে এআই, বুক, বুক, বেস্ট, এই শব্দগুলা যেখানে পাইছে সেখান থেকে সার্চ করে নিয়ে আসছে। কিন্তু আপনি যদি চান যে বেস্ট বুকস অন এআই এইটুকু একজ্যাক্ট এভাবেই লেখা আছে যে এই সাইটগুলোতে, সেইগুলো আমি চাই, তাহলে জাস্ট ডাবল কোটেশন দিয়ে দেন, শুরুতে একটা শেষে একটা। এই যে ডাবল কোটেশনের ভিতরে আপনি হচ্ছে এটাকে পেস্ট করে এবার এন্টার প্রেস করেন। এবার দেখেন আপনার রেজাল্টগুলো একেবারে কনসাইজ আসছে। দেখেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই বুকস, এই যে বেস্ট বুকস অন এআই, ঠিক আছে, এই লেখাটা মাস্ট ওই ওয়েবসাইটে আছে, নাহলে আপনাকে দেখাইতো না। এই যে বেস্ট বুকস অন এআই, ঠিক আছে, 100% এইভাবেই আছে। তো যদি আপনার একজ্যাক্ট খুঁজে বের করতে হয়, তাহলে ডাবল কোটেশন দিয়ে তারপরে আপনি এই সার্চ করেন, তাহলে দেখবেন অ্যাজ ইট ইজ, এটা খুঁজে পাইলে সে নিয়ে আসবে, না পাইলে আনবে না। ঠিক আছে। এরপরে আসেন ইউজ সাইট টু সার্চ উইদিন এ ওয়েবসাইট। মানে আপনি এটা সার্চ করতেছেন, স্পেসিফিক একটা ওয়েবসাইটে সার্চ করবেন, অন্য কোনো ওয়েবসাইটে সার্চ করবেন না। এর জন্য আপনি ইউজ ক্লোন, মানে সাইট ক্লোন এইভাবে দিতে পারেন। যেমন ধরেন যে সাইট ক্লোন bbc.com ক্লাইমেট চেঞ্জেস, এইটা লিখে যদি আমরা সার্চ করি, তাহলে কি হয় দেখেন, প্রথমে দিচ্ছি কি সাইট bbc.com, তার মানে সেই bbc.com-এই আপনাকে এটা সার্চ করবে, কি সার্চ করবে, ক্লাইমেট চেঞ্জ, এই জিনিসটা দিয়ে আপনাকে সার্চ সার্চ করে রেজাল্ট দিবে। তো দেখেন এখানে যতগুলো রেজাল্ট আছে সবগুলা bbc.com এর রেজাল্ট। এই যে bbc.com, হ্যাঁ, ক্লাইমেট, বিবিসি নিউজ, bbc.com, হ্যাঁ, bbc.com। তো এই জিনিসটা ধরেন যে আমরা চাচ্ছি আহ, এই সেম ক্লাইমেট চেঞ্জটা সার্চ করলাম হচ্ছে ইনোভা আইটিতে, it.com.bd। এখন ইউনিভার্সিটিতে আদৌ ক্লাইমেট চেঞ্জ এরকম কিছু আছে কিনা সার্চ দিয়ে দেখি, এরকম কিছু ক্লাইমেট চেঞ্জ ইউনিভার্সিটিতে নাই। ঠিক আছে। কিন্তু আমরা যদি এইখানে দেই যে রুহুল আমিন, ইউনিভার্সিটিতে এরকম কিছু আছে কিনা, হ্যাঁ, এই যে অ্যাবাউট আছে, রুহুল আমিন শব্দটা আছে, টিম মেম্বারসে রুহুল আমিন আছে। ঠিক আছে। তো হোমে আছে রুহুল আমিন। এই যে এই কয়টা রেজাল্ট কিন্তু আসছে। আপনি কখনো এরকম হয়েছে যে গুগলের রেজাল্টের পর অনেকগুলা পেজ আসে নাই? এরকম কিন্তু খুবই রেয়ার কেস। আপনি সরাসরি সার্চ দিচ্ছেন, হাজার হাজার রেজাল্ট আসবে। তো এইবার যেহেতু আমি স্পেসিফিক একটা ওয়েবসাইটে সার্চ করলাম যে এই ওয়েবসাইটে এরকম কিছু আছে কিনা, তখন আমি কিন্তু স্পেসিফিক ওই সাইটটা থেকেই রেজাল্ট আমাকে গুগল শো করাইতেছে। ঠিক আছে। তো এইভাবে আমরা হচ্ছে সাইট
ক্লোন bbc.com, বা স্পেসিফিক ওয়েবসাইটের নাম দিয়ে দিতে পারি। এরপরে হচ্ছে কি দিয়ে সার্চ করতে চাই সেটা দিয়ে দিলে হবে। তারপর হচ্ছে ইন টাইটেল, এগুলো আমি একটু জাস্ট বলে দিই। ফাইন্ড পেজ উইথ স্পেসিফিক ওয়ার্ডস ইন টাইটেল। ওই ওয়েবসাইটে টাইটেলে এআই ইন এডুকেশন এরকম যদি থাকে, তাহলে আপনাকে রেজাল্ট শো করবে। ইন টাইটেল ক্লোন এটা যদি দেন আপনি, তাহলে এটা কাজ করবে। ইন ইউআরএল, ধরেন যে ইউআরএল ভুলে গেছেন আপনি, ঠিক আছে, যেমন ধরেন যে site.du.ac.bd, হ্যাঁ, ইন ইউআরএল অ্যাডমিশন ফর্ম। তো এই ইউআরএল এ অ্যাডমিশন ফর্ম যদি থাকে, তাহলে সে আপনাকে এই রেজাল্টটা দিবে। এই যে একটা চমৎকার জিনিস, ফাইল টাইপ। ফাইল টাইপ যদি দেন, তাহলে আপনি স্পেসিফিক ওই টাইপের ফাইল আপনার এখানে চলে আসবে। যেমন ধরেন যে আমরা যদি দেই আহ, যেটা ধরেন সার্চ করলাম চরিত্র গঠনের মৌলিক উপাদান, চরিত্র গঠনের মৌলিক উপাদান, ঠিক আছে। এবার আমি যদি লিখে দেই, এই যে অনেকে লেখে যে বই পিডিএফ, বই নোট পিডিএফ, এইগুলো না দিয়ে জাস্ট ফাইল টাইপ পিডিএফ, এই যে এইভাবে লিখে দেন, তাহলে পিডিএফ ফাইল ছাড়া অন্য কোনো রেজাল্টই আপনার এখানে শো করবে না। এই যে দেখেন এইখানে পিডিএফ লেখা আছে না, তার মানে শুধুমাত্র পিডিএফ ফাইলগুলো আপনার এখানে আসছে। অন্য কোনো, এখানে ক্লিক করলে সরাসরি আপনি পিডিএফ এ চলে যাবেন। এর বাইরে আপনি নর্মালে যদি লেখেন চরিত্র গঠনের মৌলিক উপাদান, তখন আপনাকে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে, সেইখান থেকে আপনি পিডিএফ খুঁজে বের করবেন। এখান থেকে সরাসরি হচ্ছে পিডিএফ গুলা, এই যে ক্লিক করে দেখেন, আমাকে কিন্তু কোনো ওয়েবসাইটে নিয়ে যায়নি, সরাসরি চরিত্র গঠন মৌলিক উপাদান এই নামে যে পিডিএফ গুলো আছে সেই জায়গাতে নিয়ে আসছে আমাকে। এবং আপনি এখান থেকে প্রিন্ট করতে পারেন, ডাউনলোড করে ফেলতে পারেন, ঠিক আছে। তো এইভাবে ফাইল টাইপ ধরেন যে পিডিএফ না দিয়ে আপনি ধরেন যে পিপিটিএক্স, তার মানে এখানে এই যে পিপিটিএক্স চরিত্র গঠনের, এখন যদি আমি এইখানে আবার ডাবল কোটেশন দিয়ে দিতাম, তাহলে এখানে ইসলাম আমাদের চরিত্র গঠনের সর্বকালের একটি বৈপ্লবিক আদর্শ, এই নামে পিডিএফ খুঁজে পাইছে, সেটাই আমাকে দিয়ে দিছে, ঠিক আছে। তো পাওয়ার পয়েন্ট ফাইল আর কি। তো এখানে যদি আমরা ডাবল কোটেশন দিয়ে দিতাম, মাস্ট আমার এই চরিত্র গঠনের মৌলিক উপাদানই লাগবে, তখন হচ্ছে ওইটা ওইভাবে কাজ করতো। তো দুইটাকে একসাথেও কম্বাইন করে এভাবে কাজ করা যায়। তো ফাইল টাইপ আপনি এইভাবে বলে দিতে পারেন, ডক্স ডিওসি, হ্যাঁ, ডক্স, এই যে ডক্স ডক্স আকারে আছে এখানে। আপনি ধরেন যে জেপিজি দেন, তাহলে জেপিজি নামে এরকম কিছুই খুঁজে পাচ্ছে না, ঠিক আছে। তো ফাইল টাইপ দিয়ে এভাবে কাজ করা যায়। তারপরে ইউজ রিলেটেড, এই যে রিলেটেড ইউজ করে আপনি এই রিলেটেড আর কি কি ওয়েবসাইট আছে সেগুলো খুঁজে বের করতে পারেন। ডিফাইন ইউজ করতে পারেন কোনো সংজ্ঞা যদি ইউজ করতে চান। মাইনাস ইউজ করতে পারেন যে এই ওয়ার্ডগুলা, মানে অ্যাপেল ফ্রুট মাইনাস করে দিলাম আর কি। অ্যাপেল নামে তো দুইটা জিনিস আছে, একটা হচ্ছে অ্যাপেল একটা কোম্পানি, আর একটা হচ্ছে অ্যাপেল তো আপেল, ঠিক আছে। তো মাইনাস ফ্রুট যদি দিয়ে দেন, তাহলে কি হবে, সে অ্যাপেল ইনকর্পোরেশন এটা খুঁজে বের করবে, ফ্রুট বাদ দিবে, ঠিক আছে। তারপরে ধরেন যে কিছু ফ্রুট রেজাল্ট চলে আসবে, তবে এটা দিলে কি হবে, ফ্রুট রেজাল্ট একেবারেই কমে যাবে। কারণ অনেকে আবার এইগুলাকে অ্যাপেল ইন্ডেক্সিং বা অপটিমাইজেশন যখন করছে হয়তো বা খেয়াল করেনি, সেই রেজাল্টগুলো আপনার এখানে চলে আসতে পারে, তবে অনেকটাই কমে যাবে, 90% কমে যাবে। ইউজ অর টু সার্চ ফর এই দ্যাট টার্ম, যে আপনি এইটা অথবা এইটা এইভাবেও সার্চ করতে পারেন গুগলে, ঠিক আছে। বিফোর আফটার স্পেসিফিক ডেটের আপনি হচ্ছে দিয়ে সার্চ করতে পারেন, যে বিফোর 2020, 2020-এর আগে পাবলিশ হওয়া জিনিসগুলো আপনি এখানে সার্চ করতে পারেন। ইউজ স্টার অ্যাজ ওয়াইল্ড কার্ড, ধরেন যে কোনো একটা শব্দ আপনি ভুলে গেছেন, এআই ইজ স্টার ফর এডুকেশন, এআই ইজ গুড ফর এডুকেশন বা ব্যাড ফর এডুকেশন, এরকম আপনার মাঝখানে শব্দটা মনে নাই, তখন আপনি স্টার ওয়াইল্ড কার্ড ব্যবহার করতে পারেন। ইউজ ক্যাশ টু ভিউ ক্যাশড পেজ, ধরেন যে একটা ওয়েবসাইট, সেই ওয়েবসাইট হয়তো বা হ্যাক হয়ে গেছে, অথবা হচ্ছে ওয়েবসাইটটা আর নাই এখন, কিন্তু আগে এই ওয়েবসাইটটা ছিল, তখন আপনি ক্যাশ, গুগলে অনেক সময় ক্যাশ করে রাখে। তো এখন সবকিছু যে গুগল ক্যাশ করে রাখছে বিষয়টা এরকম না। তো যেই সাইটগুলো ক্যাশ করা থাকবে সেইগুলো আপনি এইভাবে খুঁজে পাইতে পারেন, যে ওয়েবসাইটটা নাই কিন্তু গুগলের কাছে ক্যাশ করা ছিল, এই কারণে আপনি খুঁজে পেতে পারেন। ওকে। তো এই মোটামুটি গুগল সার্চের বিষয়গুলো, এইগুলো আমরা মাথায় রাখতে পারি, তাহলে আমাদের সার্চগুলো আরো ইফেক্টিভ হবে ইনশাল্লাহ।
এরপরে গুগলের অ্যাডভান্স কিছু টুলস আছে, এগুলা অনেকেই ব্যবহার করে, যেমন ইমেজ সার্চ। ইমেজ দিয়ে আপনি সার্চ করতে পারেন। সেই এটার জন্য আপনার গুগল ইমেজ সার্চ লিখে সার্চ দেন, তাহলে সার্চ বাই ইমেজ। আচ্ছা, এটা এক্সটেনশনে চলে আসছে। আমরা হচ্ছে এখান থেকে, এই যে এখান থেকে আপনি ইমেজ, এই যে গুগল ইমেজেস দেখেন, ইমেজেসে কিন্তু চলে আসছে। এখানে আপনি একটা ইমেজ আপলোড করে সার্চ করতে পারেন। এমনিতে গুগলেই গিয়ে সার্চ করতে পারেন, জাস্ট ইমেজ আপলোড করে দিলে হয়। গুগল স্কলার আছে, গুগল ট্রান্সলেট আছে, ট্রান্সলেট তো আমরা অনেক ইউজ করি। গুগল ম্যাপস আছে, ম্যাপস দিয়ে আপনি তো ম্যাপস ইউজ করেন এরকম খুবই কম আছে। ম্যাপস দিয়ে একটা চমৎকার জিনিস আপনারা ট্রাই করছেন কিনা, একেবারে স্ট্রেট ভিউ কিন্তু ম্যাপসে দেখা যায়। তো গুগল ম্যাপসে যাই আমরা। গুগল ম্যাপসে এসে আপনি হচ্ছে ধরেন সার্চ করতেছেন ইনোভাইটি, ঠিক আছে? এখানে আমরা সার্চ করলাম ইনোভাইটি। এই যে ইনোভাইটি খুঁজে পাওয়া গেছে। তো ইনোভাইটি এখন আপনার হচ্ছে, আপনি চাচ্ছেন যে ইনোভাইটির এইখানে একটু নেমে দেখবো এই এরিয়াটা কেমন। তা আমি আগে কখনো যাইনি। তখন কি করতে হবে, এই যে এইখান থেকে দেখেন এই যে একটা ম্যানের আইকন আছে এই কর্নারে, এই ম্যানটাকে ক্লিক করে ধরে আপনি এই রাস্তায় নামায় দেন। এই যে দেখেন যেগুলা সবুজ কালার হয়ে গেছে না, সবুজ না একটু হালকা গ্রিন, এই জায়গায় রোড ভিউ আছে। আপনি যে কোনো জায়গায় এটা নামায় দিতে পারেন এই লোককে। এই যে আমি স্ট্রিট ভিউতে নামাই দিলাম। এখন দেখেন আমরা সরাসরি হচ্ছে ওই রাস্তায় চলে যাব। নেট স্লো হলে একটু সময় লাগতে পারে লোড হইতে, এই যে ঠিক আছে। ওই যে দেখেন ইনোভাইটি দেখা যাচ্ছে। আমরা যদি এইখানে আসি, এখান থেকে আরো স্পষ্ট দেখা যাওয়ার কথা। উপরের দিকে যা তাকাই, একটু সামনে চলে আসছি আমরা। আর একটু পিছিয়ে যাই, এই যে দেখেন ঘুরে ঘুরে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আসলে কোথায় কি আছে। পুরো এইভাবে বাংলাদেশ আপনি ঘুরে যেতে পারবেন। এই যে দেখেন লেখা ইনোভাইটি, ঠিক আছে। তো মেট্রো রেল থেকে যাওয়ার সময় এটা দেখা যায়। তো এইভাবে আমরা হচ্ছে ঘুরে ঘুরে রাস্তাগুলো দেখতে পারি যে কোথায় কি আছে। ধরেন যে আপনি চেনেন না, ওকে ফাইন, তাহলে আপনি হচ্ছে এইভাবে রোড ভিউতে আইসা ই করে ফেলেন, খুঁজে বের করে ফেলতে পারেন, ঠিক আছে। তো এইভাবে এটা এটা একটা চমৎকার জিনিস, কোনো একটা জিনিস খুঁজে বের করার জন্য। যদিও অল টাইম যে আমাদের এখানে আপডেট পাবেন বিষয়টা এরকম না। যেমন হচ্ছে গুগলের এই 360 ক্যামেরাওয়ালা গাড়িগুলা মাঝে মাঝে ভিজিট করে, মানে ঘুরতে থাকে। এতে হচ্ছে ওই এরিয়াটা আপডেট হয়ে যায় যদি কোনো আপডেট থাকে আর কি। ওকে। এরপরে আমরা হচ্ছে আহ, আপনি আনসেফ ওয়েবসাইটগুলো একটু ভিজিট করা থেকে বিরত থাকতে হবে, সিকিউরিটির কিছু বিষয় আছে। এই ক্ষেত্রে আমরা এইচটিটিপিএস কিনা বা এইচটিটিপি কিনা দুইটা চেক দিতে হবে। এইচটিটিপিএস হলে ভিজিট করা সেফ, এইচটিটিপির চাইতে তুলনামূলকভাবে। বিশেষ করে আপনি যখন কোনো পেমেন্ট করবেন মাস্ট হচ্ছে এইচটিটিপিএস যাতে থাকে এই রকমের, এটা খেয়াল করবেন। যেমন ধরেন যে আমি এই সাইটে আসছি, এইখানে আসার সাথে সাথে কানেকশন ইজ সিকিউরড এটা দেখাচ্ছে কিন্তু গুগলের কানেকশনটা। তো এইভাবে আপনি চেক দিতে হবে একটু, ভেরিফাই ওয়েবসাইট অথেন্টিসিটি। আপনি ইউআরএল এন্টার করার ক্ষেত্রে facebook.com, ফেসবুকের দেখেন যে লিঙ্কে ও একটা কম আছে, ফেসবুক। তো এইগুলো একটু চেক দিয়ে দিয়ে ইউজ করতে হবে আমাদেরকে। অ্যাভয়েড আনসেফ ওয়েবসাইট, অ্যাভয়েড ক্লিকিং সাসপিশিয়াস লিঙ্ক। হ্যাঁ, হোভার ওভার লিঙ্কস টু সি দেয়ার ডেস্টিনেশন বিফোর ক্লিকিং। যেমন ধরেন যে আপনি এখানে ক্লিক করলে কোথায় যাবে, ক্লিক করার আগে একটু দেখেন। এই যে এই কর্নারে একটু খেয়াল করবেন, যখন আপনি কোনো এক জায়গায় ক্লিকেবল এমন জায়গায় যান, সেখানে আপনি মাউস নিলেই দেখা যায় যে এটা কোথায় নিয়ে যাবে। ওই যে কর্নারে দেখেন যুগান্তর.com/কান্ট্রি নিউজ, তারপরে নিউজের আইডিটা এখানে দেখা যাচ্ছে। তো এইভাবে আপনি কোনো একটা জায়গায় ক্লিক করার আগে একটু চেক দিতে পারেন যে আসলে আপনার যদি কনফিউশন তৈরি হয় যে এই এই সাইটগুলো আমাকে ঠিক জায়গায় নিয়ে যাবে কিনা, তখন আপনি মাউস নিয়ে যেতে পারেন। মাউস নিয়ে গেলেই ওইখানে দেখা যাবে যে এইখানে ক্লিক করলে আপনার হচ্ছে তাকে আপনাকে কোথায় নিয়ে যাবে, এটা একটু চেক দিয়ে নিতে পারেন।
বি অ্যাওয়ার অফ পপ আপস। আপনার অনেক ওয়েবসাইটে গেলে দেখা যায় যে আপনাকে বিভিন্ন পপ আপ দিচ্ছে যে আপনার কম্পিউটারে বা আপনার মোবাইলে একটা সমস্যা আছে। এরকম সাসপিশিয়াস কোনো লিঙ্কে ক্লিক করা দরকার নেই। চেক ওয়েবসাইট রেপুটেশন। হ্যাঁ, তো ওয়েবসাইটের রেপুটেশনও চেক করতে পারেন। তারপরে ফেক ওয়েবসাইট, যেমন পোর ডিজাইন বা মিস স্পেলিং, আন্ডার আনরিয়েলিস্টিক অফার্স, হ্যাঁ, এই জাতীয় যেগুলো আছে, ডিজাইনটা সুন্দর না বা ডিজাইন সুন্দর না হইলে অন্ততপক্ষে বানান অসংখ্য ভুল, এই জাতীয় কাজ প্রফেশনালরা তো সাধারণত করে না। ঠিক আছে, তো এইগুলো একটু খেয়াল রাখতে হবে। এই সাইটগুলো যথাসম্ভব ভিজিট কম করতে হবে। অনলাইন প্রাইভেসির ক্ষেত্রে এইগুলো একটু খেয়াল রাখতে হবে: স্ট্রং পাসওয়ার্ড, টু ফ্যাক্টর অথেন্টিকেশন, তারপরে হচ্ছে সেম পাসওয়ার্ড বিভিন্ন জায়গায় ইউজ করেন, এইগুলা অ্যাভয়েড করতে হবে। পাসওয়ার্ড ম্যানেজার ইউজ করেন প্রয়োজনে। ঠিক আছে, তারপরে ফিশিং অ্যাটাক, ফিশিং ইমেল যেগুলো আসে মাঝে মাঝে, এইগুলা থেকে একটু, এখন আপনার ইমেল খুবই সিকিউর, কিন্তু ফিশিং লিঙ্কগুলো যদি আপনি বুঝতে না পারেন বা খেয়াল না করেন, তাহলে কিন্তু আপনার এই ইমেল হ্যাক হওয়া থেকে বাঁচানো মুশকিল। ঠিক আছে, ভেরিফাই সেন্ডার ইমেল অ্যাড্রেস, যারা আপনাকে পাঠাইছে তার অ্যাড্রেসটা একটু চেক দেন, যে কারা পাঠাইলো। তারপরে স্পেলিং অ্যান্ড গ্রামার মিস্টেক করে অনেকেই, যারাই ই করে আর কি, ফিশিং লিঙ্ক পাঠায়। ডো নট এন্টার লগ ইন ক্রিডেন্সিয়ালস, এটা খুবই একটা জিনিস, যেমন ধরেন যে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি ফেসবুক.কমে ছাড়া ফেসবুকের কোনো ক্রিডেন্সিয়ালস মানে আইডি পাসওয়ার্ড অন্য কোথাও দিবেন না। সরাসরি ফেসবুক.কম একটু চেক দিবেন, ওই সাইটে গেলেই আপনি কেবল আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। অন্য কোথাও কখনোই এটা দিয়ে করবেন না। ঠিক আছে, অনেক ওয়েবসাইটে আপনারা হচ্ছে কোর্স কিনেন, তো কোর্স কিনতে গেলে আপনার ফেসবুকের আইডি পাসওয়ার্ড বা জিমেইলের আইডি পাসওয়ার্ড কেন দিতে হবে? ওইখানে গেলে আপনি তো নতুন একটা পাসওয়ার্ড সেট করতে পারেন। তো এখানে আপনি আপনার গুগলের বা ফেসবুকের এগুলোর আইডি পাসওয়ার্ড এখানে ইউজ করার দরকার নাই। তা ম্যালওয়্যার ক্ষেত্রে আপনি হচ্ছে আপনার কম্পিউটারে অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইউজ করতে পারেন। অ্যান্টিভাইরাস ইউজ না করলেও অন্ততপক্ষে ফ্রি ভার্সন ইউজ না করাটাই ভালো, পেইড ভার্সন হইলে ভালো। পেইড ভার্সন ইউজ না করলে তাহলে আমার মনে হয় যে অ্যান্টিভাইরাস ইউজ করার দরকার নেই ফ্রি ভার্সনগুলো। তার চেয়ে অলরেডি উইন্ডোজের যে ডিফল্ট ডিফেন্ডার আছে, ফায়ারওয়েল আছে, সেইগুলোই যথেষ্ট আপনার এই সিকিউরিটি দেওয়ার জন্য। ঠিক আছে, অলরেডি এইগুলা অনেক অ্যাডভান্স, উইন্ডোজের নিজস্ব যেটা আছে। তো যদি থার্ড পার্টি কোনো কিছু কিনতে হয় তাহলে পেইড কিনেন, মানে ফ্রি ভার্সন ইউজ না করাটাই ভালো। ওকে, সোশ্যাল মিডিয়া প্রাইভেসি, এই আলোচনাগুলা অ্যাজ ইউজুয়াল আপনারা অনেকে এই বিষয়গুলো বুঝেন। বিশেষ করে অনলাইন শপিং এর ক্ষেত্রে আপনি কোনো একটা সাইটে শপিং করতেছেন, আপনার কার্ডের ইনফরমেশনগুলা বা ব্যাংকের ইনফরমেশনগুলা আপনি এমন সাইটেই দিবেন যেগুলা মোটামুটি সিকিউর বা হচ্ছে রেপুটেশন ভালো, এই সাইটগুলোতে আপনি কেনাকাটা করেন। অপরিচিত আনফ্যামিলিয়ার সাইটগুলোতে কেনাকাটা না করাটাই ভালো, কারণ হচ্ছে আপনার ব্যাংকের ক্রেডেনশিয়ালস তার হাতে চলে যাচ্ছে। ঠিক আছে, তো এই বিষয়গুলো আমরা একটু খেয়াল রাখবো ইনশাল্লাহ। এরপরে দুইটা বিষয় আমি আলোচনা করে শেষ করে ফেলবো। প্রথম কথা হচ্ছে ইমেল সেট আপ। ইমেল হচ্ছে অলরেডি আমাদের সবারই ইমেল অ্যাকাউন্ট থাকার কথা, কারণ আমরা তো সবাই অ্যান্ড্রয়েড ফোন চালাই। তো অ্যান্ড্রয়েড ফোন চালাইতে গেলে একটা ইমেল অ্যাকাউন্ট লাগেই। ঠিক আছে, তো এটা আমি আর সেট আপ করে দেখাচ্ছি না, একেবারে নতুন যারা তাদের জন্য এটার প্রয়োজন হয়। তবে একটা মৌলিক পার্থক্য আছে ইমেল আর জিমেল, এটা নিয়ে অনেকের কনফিউশন হয় যে ইমেল আর জিমেল কি। ইমেল হচ্ছে ইলেকট্রিক মেইল। ঠিক আছে, তো এই ইমেইল সার্ভিস দেয় অনেক কোম্পানি, যেমন গুগল ইমেল সার্ভিস দিচ্ছে আপনাকে, মাইক্রোসফট ইমেল সার্ভিস দিচ্ছে। এর আগে আমরা ক্যানভা দিয়ে দেখলাম, ক্যানভা ইমেল সার্ভিস দিচ্ছে। হ্যাঁ, হটমেইল আছে, আউটলুক, এইগুলো সব মাইক্রোসফটের সার্ভিস। জোহো মেইল আছে, হ্যাঁ, ইয়াহু মেইল আছে। তো এইগুলো সবই হচ্ছে ইমেল। হ্যাঁ, কিন্তু এক একটা কোম্পানি আলাদা আলাদা করে সার্ভিসগুলো দিচ্ছে তাদের নামে। তো জিমেইলটা হচ্ছে গুগলের একটা মেইল সার্ভিস। তো আপনি যখন জিমেইলে অ্যাকাউন্ট করেন তখন হচ্ছে আপনি মেইলই পাঠাচ্ছেন, ইমেইলই পাঠাচ্ছেন, সার্ভিস প্রোভাইডার ইউজ করতেছেন গুগলের, এই হিসাবে জিমেইল। ঠিক আছে, তো এটা একটা মৌলিক পার্থক্য, অনেকে গোলায় ফেলে। এটা একটু খেয়াল রাখবেন, ওই যে ইয়ের মতো হয়েছে আর কি, হুন্ডা আর হচ্ছে বাইক। হুন্ডা কিন্তু একটা কোম্পানির নাম। ঠিক আছে, মোটরসাইকেল মূলত যেটাকেই দেখতেছি, ধরেন যে ইয়ামাহার একটা গাড়ি, বাইক, তো সেটাকে আমরা হুন্ডাই বলতেছি। এখন যদি অনেকটা কমে গেছে, সবাই বাইক বলে। তো হচ্ছে আগে কিন্তু হুন্ডাই বলতো। আপনি যেই কোম্পানির
মোটরসাইকেলই হোক, সবাই হোন্ডা বলতো। অথচ হোন্ডা কিন্তু একটা স্পেসিফিক একটা কোম্পানির নাম। ঠিক আছে? তো এই রকমের ঘটনাটা জিমেইল আর হচ্ছে ইমেল। তো ইমেলটা হচ্ছে ওই যে মোটরসাইকেলের মতো, আর জিমেলটা হচ্ছে ওই যে হোন্ডা একটা কোম্পানির মতো আর কি। ঠিক আছে? তো ইমেল লেখার ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, কয়েকটা জিনিস একটু মাথায় রাখা দরকার। ইমেল এটিকেট, আপনি একটা ইমেল করতেছেন কাউকে, সাবজেক্ট লাইনটা আপনি একটু দুইটা বিষয় খেয়াল রাখা। একটা, সাবজেক্ট কখনোই খুব বড় করতে হয় না। সাবজেক্ট আমরা তো ইমেল করার ক্ষেত্রে বিরাট বড় সাবজেক্ট লিখে ফেলি, এইগুলা করা যাবে না। তবে এত ছোট লেখা যাবে না যে কিছুই বোঝা যাচ্ছে না। ঠিক আছে? সাবজেক্টটা মিনিংফুল এবং ধরেন যে অল্প কথায় বুঝাইতে পারলে ভালো। আরেকটা বিষয় হচ্ছে, সাবজেক্ট ছাড়া আমরা হচ্ছে মেল করে দিই অনেক সময়। এতে কি হয়, আপনি যাকে মেল করতেছেন, এখন আপনি আপনার ফ্রেন্ডকে মেল করতেছেন, আবার বলে দিয়েছেন ফোন দিয়ে এই মেলটা চেক কর, সেটা বিষয়টা কিন্তু ভিন্ন। আমরা আলোচনাটা করতেছি যে প্রফেশনাল জায়গা থেকে আপনি যখন একটা কর্পোরেট কোনো প্রতিষ্ঠানকে মেল করতে যাবেন, তাকে তো আবার এই বলে দেওয়া মুশকিল। বা হচ্ছে আপনি ধরেন ওস্তাদ নোমান আলী খানকে মেল করবেন, তো ওস্তাদ নোমান আলী খানকে তার ফোন নাম্বার কি আপনার আছে? ফোন নাম্বার তো নাই, তাকে আবার যে বলে দিবেন যে আমার মেইলটা চেক করেন, এটা কিন্তু সুযোগ নেই। তো এইসব যেই জায়গাগুলো মেইল কমিউনিকেশনই একমাত্র রাস্তা, বা প্রফেশনাল জায়গা থেকে, তখন আপনি এই বিষয়গুলো প্রফেশনালি ডিল না করলে মুশকিল। সাবজেক্ট লাইনটা প্রথম কথা হচ্ছে ক্লিয়ার হইতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে আপনার ছোট হইতে হবে। খুব বড় ডিটেলস দেওয়ার দরকার নেই, কারণ আগে তো সাবজেক্ট দেখে তারপরে মেইলটা মানুষ খোলে, তাই না? যে গুরুত্বপূর্ণ কিনা। ওকে। এরপর প্রফেশনাল টোনটা বজায় রাখা। আপনার যেখানে যেই হচ্ছে করার দরকার, গ্রেটিংস দেওয়া দরকার সেইভাবে, কোথাও সালাম দেওয়া দরকার, কোথাও হচ্ছে ডিয়ার স্যার বলা দরকার, এইগুলো একটু মেনটেন করে লেখা। ফাইনালি আমি যেটা, অনেককেই ভুল করে সেটা বলতে, যে আপনাদেরকে অ্যাটাচমেন্টস, আপনি ধরেন যে একটা ফাইল শেয়ার করতেছেন, এই জায়গাতে মানুষ ভুল করে কি, আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই। ধরেন যে এখানে আপনি, আমরা জিমেইলে যাই। তো ধরেন আপনি একটা বড় ফাইল শেয়ার করতেছেন, তো বড় ফাইল ইমেল করে পাঠিয়ে দিবেন। তো এই বড় ফাইল যে ইমেল করে পাঠিয়ে দিবেন, এক্ষেত্রে আপনার সরাসরি ইমেইলে কিন্তু 25 MB বেশি আপনি পাঠিয়ে দিতে পারেন না। 25 MB বেশি আপনি পাঠাইতে পারবেন না। যেমন আমি কম্পোজে যাই এখান থেকে। স্লো কাজ করতেছে। তো এই ক্ষেত্রে যেটা হয়, যখন আমরা জিমেইল ব্যবহার করে বড় ফাইল পাঠাই, তখন হচ্ছে গুগল আপনাকে যে এটা বলে যে আপনি আগে ড্রাইভ ইউজ করে তারপর এটা পাঠান। ধরেন যে আমি এটা পাঠাচ্ছি আমারই কোনো একটা ইয়াতে, আমি রোজ 784 বা এই যে এখানে পাঠিয়ে যাচ্ছি। সাবজেক্ট লাইনে একটা সুন্দর একটা সাবজেক্ট লাইন লিখবেন, প্লিজ রিভিউ দ্য অ্যাটাচ ফাইল। তো এখানে আপনি আমি যদি একটা বড় ফাইল এখানে আপলোড করি, এই যে অ্যাটাচ ফাইল থেকে, দেখেন কি হয় ঘটনাটা। আমরা ধরেন যে এখান থেকে বড় ফাইল কি আছে, ঢাকা 10-এর এসকিউএল একটা ফাইল আছে 180 MBর, এটাকে আমি ওপেন করি। এখন এই যে এটাকে আমি যে করলাম, অ্যাটাচ করলাম, সরাসরি 25 MBর বেশি যেহেতু আমার এখানে ফাইল অ্যাটাচ করার সুযোগ নাই। মাস্ট এটা হচ্ছে আমার, আহ, এই ফাইলটা সেন্ড হবে গুগল ড্রাইভ। এই যে দেখেন, অ্যাটাচিং ফাইল, ইউর ফাইল ইজ লার্জার দেন 25 MB, হ্যাঁ, ইট উইল বি সেন্ড অ্যাজ এ গুগল ড্রাইভ। ঠিক আছে? গুগল ড্রাইভ ইউজ করে এটা সেন্ড হবে। এখন এখানে মুশকিলটা কোথায়, এটা তো আপলোড হইতে সময় লাগবে 180 MB, আর নেট মেবি এখন একটু স্লো। তো আমরা এটা আপাতত ক্লোজ করে দিই, ক্যান্সেল করে দিই। এখানে সমস্যাটা হচ্ছে, আপনি তাকে দিছেন ঠিকই, ফাইল শেয়ার করছেন, কিন্তু ফাইল শেয়ার করার সময় আপনি অ্যাক্সেসটা দিতে ভুলে গেছেন। ঠিক আছে? বা এই ফাইলটা ধরেন আপনি যাকে করতেছেন, পাঠাচ্ছেন, সে হয়তো বা আরো কয়েক জায়গায় ফরওয়ার্ড করবে। তা আপনি এই ফাইলটা যদি ফরওয়ার্ড করার মতো হয়, বা যাকে ফরওয়ার্ড করবে সেও যদি এটা দেখার মতো হয়, প্রাইভেসির ক্ষেত্রে সিকিউরিটির যদি ঝামেলা না থাকে, তাহলে আপনি এনি ওয়ান উইথ দিস লিঙ্ক, এই যে এইটা শেয়ার করে দেন, তাহলে পরবর্তীতে যদি ফরওয়ার্ডও করে, তাহলে আপনার এই ফাইলগুলা তারা মানে পাবে, নাইলে আবার আপনার কাছে রিকোয়েস্ট পাঠাইতে হবে,
আপনি হচ্ছে সেইগুলা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন, তারপরে তারা হচ্ছে এই ফাইলগুলোর অ্যাক্সেস পাবে। এই বিষয়টা একটু খেয়াল রাখা দরকার। আর যেটা বললাম, সাবজেক্ট লাইন এবং এই যে দেখেন এখানে একটা সিগনেচার আছে, এইগুলা একটু অ্যাড করে মেল করলে এটা একটু প্রফেশনাল দেখা যায়। এবং আমাদের আহ, যখন কোনো প্রতিষ্ঠানে জব করবেন আপনারা, সেই ক্ষেত্রে আপনার মেইলের ক্ষেত্রে এই বিষয়গুলো যদি মাথায় রাখেন, দেখবেন যে আপনার এই কাজগুলো একটু প্রফেশনাল লাগতেছে। না হলে আবার এইগুলো শিখতে হবে গিয়ে। ঠিক আছে, মূল কনসেপ্ট এইগুলাই। আমরা হচ্ছে একটু দেখি আপনাদের হোমওয়ার্কে, একটা হোমওয়ার্ক দেওয়া আছে, সেটা হচ্ছে ওয়েব ব্রাউজার ওপেন করবেন, সার্চ করবেন হচ্ছে হিস্ট্রি অফ বাংলাদেশ ডাবল কোটেশন দিয়ে, রিড অ্যান আর্টিকেল অ্যান্ড সামারাইজ, 3 থেকে 4 সেন্টেন্স এটা সামারাইজ করবেন। ক্রিয়েট এ জিমেল অ্যাকাউন্ট, আপনাদের অলরেডি আছে যেহেতু, তাহলে ক্রিয়েট করতে হবে না। কম্পোজ অ্যান্ড সেন্ড টেস্ট মেল উইথ, আপনার ইনস্ট্রাক্টরকে একটা টেস্ট মেল পাঠায় দেখবেন, একটু ফর্মালি পাঠাবেন। ঠিক আছে, তো অ্যাটাচ এ ফাইল, আপনারা আপনাদের মেইলে পাঠান, আপনাদের অন্য কোনো মেইলে অথবা আপনাদের গ্রুপ মেম্বারদের মেইলে একটু পাঠায় দেখেন কেমন হয়। ঠিক আছে, অ্যাটাচ এ ফাইল, টেক্সট ডকুমেন্ট অর ইমেজ অ্যান্ড সেন্ড ইট। এটা ফাইল একটা সেন্ড করে দেখবেন যে সেন্ড করতে পারতেছেন কিনা। তো আমরা হচ্ছে আজকের ক্লাসটা এখানে শেষ করতে চাই। আজকের ক্লাস না, ওভারঅল আজকে আমাদের যে বেসিক কোর্সটা ছিল সেটাই আমরা আজকে শেষ করে ফেলতে চাই। আপনাদের যাদের প্রশ্ন আছে, প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করে ফেলেন। এর ভিতরে আমরা একটু শেয়ার করতে চাই আপনাদের সাথে আমাদের এই কোর্সে যে বিষয়গুলো দেখানো হয়েছে, সেই বিষয়গুলো একটু প্র্যাকটিসের ভিতরে নিয়ে আসেন। যা অনেকেই আছে হয়তো বা সময় পান নাই, তো সময় পান নাই এখনও যদি প্র্যাকটিসটা করে ফেলেন তাও একটু এটা সহজ হবে। কিন্তু আপনি যদি আরো 1 মাস পরে এটা ট্রাই করেন, দেখবেন যে আপনার একটু কষ্ট হয়ে যাবে। তো সেই জায়গা থেকে প্র্যাকটিসগুলো যদি কারো মিস হয়ে থাকে, প্র্যাকটিসগুলো একটু করে ফেলার অনুরোধ রইল আপনাদেরকে। জি মুজাহিদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহ, ভাই, বলছিলাম যে এট প্রেজেন্ট মানে বর্তমানে কেউ যদি ফ্রিল্যান্সিং এর জন্য কোনো স্কিল শিখতে চায়, তো তার কোন স্কিলটা শেখা উচিত? যেহেতু এখন এআই এর কারণে অনেক ফিল্ডে ইয়ে হয়ে আসছে, অনেক ফিল্ড সংকুচিত হয়ে আসছে। তো সেক্ষেত্রে কোনটা শেখা উচিত বর্তমানে? আচ্ছা, এটার উত্তর দেবো আমি ইনশাল্লাহ। আপনি একটু থাকেন, আমি দেখি আরিফ ভাইয়ের ওই যে ক্লাস রিলেটেড কোনো প্রশ্ন আছে কিনা। সালাম আলাইকুম ভাইয়া। ভাই, আমার ওয়ালাইকুম 11 নম্বর ক্লাসে একটু সমস্যা ছিল। আপনি হোম টাস্ক দিছিলেন যে গ্রেডে পাই চার্ট করতে, হুম। রেজাল্ট শিটের আর কি। তো গ্রেডে আসলে পাই চার্টটা কোনোভাবে আসছিল না। আর যে অন্য গ্রাফগুলো আসছিল সেগুলো আমার ওই এক্সিস্টিং শিটে আসে না, অন্য শিটে চলে যায়। এই রিজনটা তো মানে কি ওই বুঝতে দেখান তো ফাইলটা, স্ক্রিন শেয়ার করে। আহ, আহ, দেখাচ্ছি, ফাইলটাতে ঢুকি। আরেকটা বিষয় ছিল ভাই, ওই যে পাওয়ার পয়েন্টে আমার ওই মানে একটা স্লাইডের পর একটা স্লাইড ওভাবে আসে না অটোমেটিক্যালি, আমাকে এগুলো করার পরে আসে আর কি। শেয়ার করুন দেখি। আচ্ছা ভাই, শেয়ার করতে থাকুক। আহ, আর কারো কোনো বিষয়, আব্দুল্লাহ আলামিন ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। বলেন ভাই। ভাই, গত ক্লাসে যে একটা সমস্যা নিয়ে বলছিলাম যে অব্র কিবোর্ড, যে উল্টো পাল্টা আসতো, ওইটা ওইটা আপনার মূলত এখন আমি ওই অ্যান্টিভাইরাসের জন্য উঠছে। আমি আচ্ছা, অ্যান্টিভাইরাস যখন ইনস্টল করছি তখন এখন ঠিক হয়ে গেছে। ওই যে আপনার কি সেট ভাই, যদি কোনো অ্যান্টিভাইরাস ইউজ করতেন নাকি? হ্যাঁ, হ্যাঁ, হুম। অ্যান্টিভাইরাস ডিলিট করার কারণে পরে ঠিক হয়ে গেছে। ও, ডিলিট না করে সেটিংস আছে, ওকে সমস্যা নেই। ফ্রি ভার্সন ইউজ করতেন না পেইড? না, পেইড ভার্সন। পেইড ভার্সন তাহলে আনইনস্টল করার দরকার নেই, আপনি হচ্ছে ইউজ করেন ওইখানে একটা সেটিংস। কোন কোন অ্যান্টিভাইরাস ইউজ করতেন? এটা ল্যাপটপ কেনার সময় ফ্রি দিছিল, 1 বছরের। আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, তাহলে তো আলহামদুলিল্লাহ সমাধান হয়েছে। হ্যাঁ,
ভাই বলেন, স্ক্রিন শেয়ার করছেন কি কি জন্য ভাই? আরিফ ভাই আনমিউট করে কথা বলেন। যে আমার এই যে গ্রেডিং এ আপনার এই জায়গাটাতে আপনি যে বলছিলেন ওই এই যে আমার ওই পাই চার্টটা আসে না আর কি, আর সেই চার্ট দেখতে পাচ্ছেন ভাইয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই পাই চার্টটা আসে না। সিলেক্ট করেন গ্রেডিংটা, গ্রেড গুলা সিলেক্ট করেন। যদি এটাকে আলাদা একটা ইয়েতে নিয়ে করতে হবে, নাহলে এই যে গ্রেড ডুপ্লিকেট হয়ে গেছে প্লাস, তখন হচ্ছে মুশকিল। হ্যাঁ, যান আপনি ইনসার্টে যান। তো এখন আপনার ফ্রিজ হয়ে গেছে দেখি চার্টটা। আপনি ওই যে এটা বাদ দেন, ফিল্টারটা বাদ দেন, গ্রেড গ্রেড এই সহ ধরে ফেলছেন, নিচের ডাটাগুলো ধরেন সব। ফ্রিজ দেখাচ্ছে। আপনি অন্য কোথাও ক্লিক করেন তো, আপনার এই ফাইলটা কি এই আছে কিনা, এডিটেবল মোডে আছে কিনা। আচ্ছা, হোমে যান, আপনার তো এডিটেবল এডিট মোডেই নেই আপনার। ওই যে প্রোডাক্ট অ্যাক্টিভেশন ফিল্ড, আপনি এই কাজ করছেন কিভাবে? আচ্ছা, আনপ্রোটেক্টেড করে দিচ্ছি। আমি প্রোটেক্ট করছিলাম তো, খেয়াল নাই। আচ্ছা, এখন হবে আশা করি। এই যে আসছে। ওই যে পাই চার্ট আমি দেন তো। পাইতে যখন দিচ্ছি, যে এরকম একটা ব্ল্যাঙ্ক শিট চলে আসছে। ওভাবে শেপটা আসতেছে না আপনার যেভাবে আসছিল আর কি, যেটা দেখাইছিলেন ইয়ে এরকম যান তো, ব্ল্যাঙ্ক। ডিজাইনে যান। ও আচ্ছা। ও, এরকমই আসে। ভাবে কোনো অন্য কোনো ভ্যালু আসে না। আচ্ছা, আরেকটা কি সমস্যা বলেন পাওয়ার পয়েন্টে? হ্যাঁ, পাওয়ার পয়েন্টে হচ্ছে গিয়ে যে দেখায় পাওয়ার পয়েন্টে যখন আমি F5 টা দিচ্ছি, আমার অটোমেটিক্যালি একটা পর একটা আসে না। আমি যখন আপনার ওই যে ক্লিক করতেছি এরপরে আসতেছে একটা একটা করে। ও, এটা তো বাই ডিফল্ট আসবে না, এটা হচ্ছে আপনাকে ওই এই করতে হবে, অন ক্লিকটা অফ করতে হবে। যান আপনি, আমি অন ক্লিক তো অফ করছিলাম। কই করছেন দেখান। আচ্ছা। অন করলে তো, অফ করলে তো এটা করার আচ্ছা, কথা। আমি দেখাচ্ছি আপনাকে। এই যে মানে আপনি কি চাচ্ছেন যে একটার পর একটা ই আসবে, স্লাইড অটো জি আসতে জি থাকবে? জি। আচ্ছা, এই ইয়াটা কোথায় ছিল? অন ক্লিকটা কোন জায়গায় ছিল জানি। ভাই, অন ক্লিকটা এই কর্নারে ছিল না ইয়েতে, ইনসার্টে নাকি? ট্রানজিশনে যান, ও আচ্ছা ট্রানজিশন। আচ্ছা, ট্রানজিশনে, হ্যাঁ। এই, আচ্ছা, অন মাউস ক্লিক এটা অফ করতে হবে না? হ্যাঁ, এটা অফ করে দেন। স্লাইড গুলো তো অটোমেটিক্যালি আসবে না মনে হয়, স্লাইড গুলো বা? স্লাইড গুলো অটোমেটিক আসবে, কিন্তু এটা সবগুলাতে তো অ্যাপ্লাই করতে হবে, আপনি তো শুধু একটাই চেঞ্জ করছেন। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, ওইটা দিলে সবগুলা মানে একটার পর একটা আসতে থাকবে। ওই তা যে আমি অ্যাপ্লাই টু সবগুলো অল দিয়ে একসাথে দেন, কিভাবে করবো? ওই যে অ্যাপ্লাই টু অল দেন, এই পাশে একটা আছে না দেখেন, ওইটা অফ করে নেন। তারপরে এই যে একটু এই পাশে
অ্যাপ্লাই টু অল। আচ্ছা, অ্যাপ্লাই টু অলে। এবার ট্রাই করো। হয়েছে ভাই, এটা এটা তো হ্যাঁ, কিছু। চাপ দেন, এক চাপ দিলেই হবে। আসলো না তো ভাই। আসতেছে না? না। পরের স্লাইডটাতে গিয়ে দেখেন তো এটা অ্যাপ্লাই ই হয়েছে কিনা, অন ক্লিক অ্যাড হয়েছে কিনা। হ্যাঁ, এই তো আছে, আন্টিক আছে। এরকম তো করার কথা না, আপনার প্রোডাক্ট অ্যাক্টিভেশন ফেইল্ড কেন? প্রোডাক্টটা অ্যাক্টিভ করে ফেলতে হবে। আচ্ছা ঠিক আছে, এটা আপনি আমাকে আমার পার্সোনাল একটা নক দিন, আমি এটা সমাধান করে দিব আজকে। তো আপনার আইডিটা তো খুঁজে পাই না ভাই টেলিগ্রামে। ওই যে ভাইকে বললেন, ভাই দিবে। জি। ভাইকে বলেন, ভাই দিবে। আচ্ছা আচ্ছা। ভাইয়ের আইডি খুঁজে পেয়েছেন তো নাকি সেটা বলেন? না, এমনি তো এইচআরএম একটা শুধু আইডি পাই, ওখানে মেসেজ দিয়ে কোনো হ্যাঁ ওই। ইয়ে আসে না, আচ্ছা আমি এই আপনাকে রিপ্লাই আসে না। চ্যাট বক্স আইডিটা দিয়ে দিচ্ছি, আচ্ছা। টেলিগ্রাম আইডি। এই যে এটাতে নক দিবেন টেলিগ্রামে। ঠিক আচ্ছা আছে। আচ্ছা। তারপরে কে যেন, হারুনুর রশিদ ভাই। সালাম আলাইকুম স্যার। হ্যালো হ্যাঁ, হারুনুর রশিদ ভাই বলেন। স্যার, আমাদের অ্যাটেন্ডেন্স শিটটা দেওয়া হচ্ছে না। আর আমার প্রশ্নটা হলো, ওই আমি পাওয়ার পয়েন্টের ওই যে ফর্মুলাগুলো কপি করে অন্য সেলে ব্যবহার করতে পারি না, বা ওই যে ওই ফর্মুলা বারে ব্যবহার করতে পারি না, এটা সমস্যা আমার। এটা করতে কি করতে হবে স্যার? সিলেক্ট বুঝিনি, সিলেক্ট আবার একটু করা যায় বলেন। না এখান থেকে। কিসে কিসে? মানে পাওয়ার পয়েন্টে না, এক্সেলে। হ্যাঁ হ্যাঁ। এক্সেলে ওই যে এটা ফর্মুলাগুলা কপি করে কপি করে আবার ব্যবহার করতে পারি না আর কি। ফর্মুলা বারে পেস্ট কি করা যায় না সমস্যা হয়? এরকম আর কি। ওটা কপি হয় না স্যার, কপির অপশনই আসে না সিলেক্ট করার পর। আপনি কম্পিউটার আছেন? না, এখন নাই স্যার। তাহলে আপনি ই করবেন, ওটা আমি ডাবল ক্লিক নানাভাবে ট্রাই করবেন। করছি। ডাবল ক্লিক করে মানে এডিটিং মোডে ফর্মুলা কিন্তু মানে এদিকে আসো, সিলেক্ট এদিকে আসো। সিলেক্ট করে ই হবে না। এদিকে আসো। বুঝতে পারছেন কিনা? জাস্ট সিলেকশন মোডে গিয়ে কপি করলে ফর্মুলা কপি হবে না, আপনার হচ্ছে দেখা গেছে যে এই কপি হয়ে যাবে। আপনি ডাবল ক্লিক করে ডাবল ক্লিক ফর্মুলাটা, করতে হবে? ডাবল ক্লিক করে তারপর রাইট সিলেক্ট করে বাটন copy করবেন। রাইট বাটন ডাবল ক্লিক করতে হবে স্যার? না, লেফট বাটনেই ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক আচ্ছা করলে আচ্ছা তারপরে সিলেক্ট করবেন অল, তারপরে কপি করেন। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। ট্রাই করেন, তারপর কপি। না হলে আমাকে নক দিন। জি জি স্যার। আর অ্যাটেন্ডেন্স শিটটা দেওয়া হচ্ছে না আজকে স্যার আমার, হয়তো। আচ্ছা, অ্যাটেন্ডেন্স শিট আমার হাতে নাই, ভাই দিবে। আর যদি না দেয় জি তাহলে জি। অন্য এক সময় নেওয়া হবে ইনশাল্লাহ। আচ্ছা ওই যে এই এর একজন ভাই সুন্দর কথা বলছেন, ওই যে কি যেন, আরিফ ভাই যে প্রবলেমটা দেখাইলেন, ওই যে 1 মিনিট দেওয়া ছিল ডিউরেশন, তাহলে 1 মিনিট পরে না চেঞ্জ হবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তারপর নক দিন, আমি আপনাকে দেখাই দিব না। আরেকজন ভাই প্রশ্ন করলেন হচ্ছে ফ্রিল্যান্সিং সম্পর্কে, কোনটা শিখলে ভালো হবে স্কিল। আসলে এআই আসার পরে আপনি ভয় পাচ্ছেন যে এআই আসার পরে তো অনেক কিছু সংকুচিত হয়ে গেছে, কোনটা শিখলে ভালো হয়, তাহলে এআই শিখে ফেলেন। এআইও তো এখন ফ্রিল্যান্সিং এর জন্য চমৎকার। প্রম্পট ইঞ্জিনিয়ারিং যদি আপনি পারেন, সেটা একটা চমৎকার জিনিস। এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে এআই ইউজ করতে পারলে আপনার জায়গাটা এআই নিবে না। যারা হচ্ছে এআই ইউজ করতে পারতেছে না পিছনে পড়ে যাচ্ছে, কারণ যে ডিজাইনার, গ্রাফিক্স ডিজাইন শিখছে একজনে, তো সেই জায়গা থেকে গ্রাফিক্স ডিজাইন আগে যারা করতো তারা যদি ওই অবস্থায় থাকে, আরেকজন হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার সেই এআই ব্যবহার করে তার কাজগুলোকে ফাস্টার করতেছে, সুন্দর করতেছে, তো যে এআই ব্যবহার করতেছে না তার চাকরি তো যাবেই। তো এখন ওয়েব ডেভেলপমেন্টের কথা বলেন, প্রোগ্রামিং এর কথা বলেন, সবকিছুতে এখন এআই এর হেল্প নিয়ে আপনাকে একটু ফাস্ট কাজ করতে হবে। তবে না বুঝে আবার কোনো কিছু করা যাবে না, ঠিক আছে? তো
এখনো পর্যন্ত ওয়েব ডেভেলপমেন্ট, অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট, তারপরে হচ্ছে আপনার গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, এইগুলোর ডিমান্ড এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। তবে আপনাকে ওই এআই নির্ভর কেরিয়ার গড়তে হবে বর্তমান সময়ে। কোনো কিছুতেই এখন আর এই সুযোগ নাই যে এআই ছাড়া আপনি চলবেন। যেই কেরিয়ারেই যান সাথে এআইটাকে ইনক্লুড করে নেবেন, তাইলে আর আপনার কোনো ভয় নেই। ঠিক আছে? তো আপনাদের সাথে আহ, আমাদের যে কোর্সটা ছিল সেটা, জার্নিটা ভালো ছিল। আমরা ক্লাস রেকর্ডটা এখানেই অফ করি।